Mayday, mayday, mayday! Air Transat 236. The right engine has flamed out, and we're down to just a few hundred kilograms of fuel left. আটলান্টিক মহাসাগরের মাঝপথ পাড়ি দিয়ে ঠিক উপরে একটি প্লেন যাত্রা করছিল। মাত্র কয়েকশো কিলোগ্রাম ফুয়েল বাকি আছে আমাদের। আমরা এখন আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝ বরাবর ফ্লাই করছি। ঠিক এমনটি ঘোষণা করেছিলেন এয়ারবাস A330 এর ফ্লাইট 236 এর ক্যাপ্টেন, যেটা কিনা 293 জন যাত্রী এবং 13 জন ক্রু মেম্বার্স নিয়ে কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনে যাত্রা করছিল। সময় ঠিক মাঝরাত। প্লেনটি 39,000 ফুট সমুদ্রপৃষ্ঠের উচ্চতাতে ফ্লাই করছিল। প্লেনটি এমন স্থানে ছিল যেখান থেকে প্লেনটিকে ল্যান্ড করার কোনো উপায় ছিল না। এমতো অবস্থায় প্লেনটির ফুয়েল প্রায় শেষ হওয়ার পথে। এই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই প্লেনটির ডান ইঞ্জিন ব্লাস্ট হয়ে পুড়ে যায়, যার কারণে মুহূর্তের মধ্যেই প্লেনের সমস্ত লাইট অফ হয়ে যায় এবং বিমানটি সম্পূর্ণ অন্ধকার হয়ে পড়ে। আটলান্টিক মহাসাগরের মাঝখানে প্লেনের ইঞ্জিন নষ্ট হওয়া এবং প্লেনের ফুয়েল শেষ হওয়া একটি ব্যাপারেরই ইঙ্গিত দেয়, আর সেটা হলো মৃত্যু। তো আজকের অভিজ্ঞতার এই ভিডিওতে আমরা জানব শেষ পর্যন্ত কি হয়েছিল ফ্লাইট 236 এর সাথে, সেখানে থাকা যাত্রীদের শেষ পর্যন্ত কি হাল হয়েছিল, নাকি পাইলট যাত্রীসহ প্লেনটিকে রক্ষা করতে সক্ষম হয়েছিল। আজকে এক দুর্ধর্ষ ঘটনা এবং খুবই চ্যালেঞ্জিং, ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এভিয়েশনের ঘটনা দেখতে চলছি। দিনটি ছিল 23 আগস্ট 2001। এয়ারবাস 330কে প্রতিদিনের মতো সেদিনও টরন্টো থেকে লিসবন ফ্লাইটের জন্য টরন্টোর পিয়ারসন এয়ারপোর্টে প্রস্তুত করা হচ্ছিল। টরন্টো থেকে লিসবনের যাত্রা ছিল 7 ঘন্টার ননস্টপ ফ্লাইট, তাই প্লেনটিতে 48 মেট্রিক টন ফিউল ঢালা হয়েছিল। প্লেনটি কানাডার লোকাল সময় রাত 9টায় টেক অফ করা হয়। প্লেনটিতে 293 জন প্যাসেঞ্জার, 13 জন ক্রু মেম্বার এবং 2 জন পাইলট ছিল। ফ্লাইট ক্যাপ্টেন ছিলেন 48 বছর বয়সী রবার্ট পিশে, যার 16,000 ঘন্টা ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল, আর ফার্স্ট অফিসার ছিলেন 28 বছর বয়সী ডার্ক ডেজাগার, যার ছিল 5,000 ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স। আর প্লেনটি ছিল মাত্র 2 বছর পুরনো, তার মানে এখানে পাইলট এবং প্লেনের মধ্যে কোনো যান্ত্রিক ত্রুটি কিছুই ছিল না। সবকিছু চেক করার পর রাত ঠিক 9টায় প্লেনটিকে রানওয়ে থেকে টেক অফ করা হয়। যাত্রা ছিল আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ঠিক লিসবনের দিকে। কিছু সময়ের মধ্যেই প্লেনটি তার ক্রসিং অ্যালটিটিউড অর্থাৎ 39,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। সাধারণত লং জার্নির প্লেনগুলোতে ম্যানুয়ালি খুব কমই কাজ করা লাগে, অর্থাৎ পাইলটদের তেমন একটা কাজ করতে হয় না। ম্যাক্সিমাম কাজ অটো পাইলট সিস্টেমেই করে থাকে। পাইলট শুধুমাত্র সবকিছু মনিটরিং করতে থাকে আর প্লেনের লোকেশন এয়ারলাইনের সাথে শেয়ার করতে থাকে। প্লেনটি টেক অফ করেছে 4 ঘন্টা হয়ে গেছে। এই পর্যন্ত সবকিছু প্ল্যান মাফিকই চলছে। ফ্লাই করতে করতে প্লেনটি ঠিক আটলান্টিক মহাসাগরের মাঝখানে চলে এসেছে, আর ঠিক এই সময়েই এক সমস্যা দেখা যায় প্লেনের মধ্যে। তখন লোকাল টাইম ছিল রাত 1টা। তখন প্লেনের একজন পাইলট এটা লক্ষ্য করে প্লেনের দ্বিতীয় ইঞ্জিনটি অ্যাবনর্মাল রিডিং শো করছে। সেখানে দেখা যাচ্ছে দ্বিতীয় ইঞ্জিন অর্থাৎ ডান ইঞ্জিনের জ্বালানির পরিমাণ কম এবং সেখানকার তাপমাত্রা কমে গেছে, সাথে প্রেসার অনেক বেশি। এমনটা এর আগে কোনো পাইলটই হতে দেখেননি, কারণ যখন কোনো প্লেন ফ্লাই করা হয় তখন ইঞ্জিন চালু থাকাকালীন অবস্থায় সবসময় ওয়েল টেম্পারেচার মানে জ্বালানির তাপমাত্রা বাড়তে থাকে, কিন্তু এইখানে সেটা লো টেম্পারেচার শো করছে। সেটা কোনোভাবেই নর্মাল হতে পারে না। ইঞ্জিন চালু থাকলে তো এর তাপমাত্রা বাড়ার কথা, কিন্তু কম দেখাচ্ছে কেন? পাইলটরা তাদের ম্যানুয়াল পড়তে থাকে, কিন্তু এই ধরনের এরর সম্পর্কে কোথাও লেখা ছিল না। দ্রুত পাইলটরা তাদের মেইনটেনেন্স ইউনিটের সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু তারাও এই ধরনের এরর সম্পর্কে এর আগে কোথাও শুনেনি। প্লেনের দ্বিতীয় ইঞ্জিনে এই সমস্যা থাকা সত্ত্বেও প্লেনের চলাচলে তেমন কোনো একটা বিঘ্ন ঘটে না। প্লেন স্বাভাবিকভাবে আকাশে উড়ছিল। এজন্য পাইলটরা এটাকে ভেবেছিল হয়তো কোনো টেকনিক্যাল এরর বা কম্পিউটার হয়তো কোনো ভুল রিডিং শো করছে। কিন্তু আধ ঘন্টা পর পাইলটদের সামনে আরও এক বিপদ সংকেত আসে। এবার সেই বিপদ ছিল ফুয়েলিং। সাধারণত কমার্শিয়াল প্লেনগুলোতে প্লেনের 2 ডানাতে সমান পরিমাণ ফুয়েল প্রবেশ করানো হয়, যাতে প্লেনের ভারসাম্য বজায় থাকে। কিন্তু পাইলটরা এইটা লক্ষ্য করে যে প্লেনের বাম পাখার তুলনায় ডান পাখাতে কম ফিউল রয়েছে। কিন্তু এইটাও তেমন চিন্তার বিষয় না, কারণ এই সমস্যাটিকে প্লেনে বসেই পাইলটরা ঠিক করে নিতে পারবেন। পাইলট এখন ক্রসফিট ভালভ খুলে দিয়েছিল, আর কয়েক মিনিটের মধ্যেই লেফট উইং থেকে রাইট উইংয়ে ফিউল প্রবেশ করে,
দুই সাইডের অনুপাত সমান করা হয়। এই ঘটনার ঠিক 10 মিনিট পর ক্যাপ্টেন মনিটরে লো ফিউলের ওয়ার্নিং দেখতে পায়। এটা আসলেই এক ভয়ানক ওয়ার্নিং ছিল। ক্যাপ্টেন দ্বিতীয়বারের মতো দেখতে পায় রাইট ইঞ্জিনের ফিউল কমে গিয়েছে। এখন দুই উইং মিলেও এতটা ফিউল নেই যা দিয়ে লিসবন পৌঁছানো সম্ভব। এমন এক স্থানে এই ওয়ার্নিং দেখা গেল যেখান থেকে প্লেনটিকে ডানে, বামে, সামনে, পিছনে কোথাও ল্যান্ড করানো যাবে না, একদম আটলান্টিক মহাসাগরের মাঝখানে। ক্যাপ্টেনদের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল। তাদের কাছে একটা অপশন ছিল, সেটা হচ্ছে আটলান্টিকের মাঝখানে অবস্থিত অ্যাজোরস আইল্যান্ড, যেটা পর্তুগালের দখল করা একটি দ্বীপ, যেখানে টারসিরা নামক এক এয়ারপোর্ট রয়েছে। পাইলটরা সেই টারসিরা এয়ারপোর্টের সান্তা মেরিয়া এটিসি এর সাথে যোগাযোগ করা শুরু করে যে তারা ফিউল শর্টেজের কারণে এই দ্বীপে ল্যান্ড করবে। কিন্তু দুই পাইলটই নিশ্চিত ছিল না যে তাদের প্লেনে যেই পরিমাণ ফিউল রয়েছে তা দিয়ে এই দ্বীপ অবধিও যাওয়া সম্ভব হবে কিনা, কারণ ফিউল আসলেই অনেক কম ছিল। মাত্র 7 টন ফিউল অবশিষ্ট ছিল, যা প্লেনটির মোট ধারণ ক্ষমতার মাত্র 6% ছিল, তাও কিনা অর্ধেক রাস্তাতে, আর সেটাও খুব দ্রুত কমে যাচ্ছিল। এখন এইটা কি কোনো টেকনিক্যাল সমস্যা কিনা, নাকি আসলেই ট্যাঙ্কের ফিউল কমে যাচ্ছে? এখন এমন পরিস্থিতিতে ফিউল কমা একটা বিষয়ের দিকেই ইঙ্গিত করে, আর সেটা হলো ফিউল ট্যাঙ্কে কোনো লিক হয়েছে কিনা। এটা জানার জন্য পাইলট দুইজন ক্রু মেম্বারকে নির্দেশনা দেন তারা উইংয়ের ট্রেনিং এজ বা ডানার মাঝখানে গিয়ে একটু খোঁজ করে আসুক, কারণ যদি ফিউল লিক হয় তাহলে সেখান থেকে অবশ্যই কোনো না কোনো ইঙ্গিত পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত অন্ধকারের কারণে সেখান থেকে কোনো তথ্যই পাওয়া যায়নি। এমন পরিস্থিতি হয় যে 5 মিনিটে 1 টন ফিউল কমে যাচ্ছিল। এই মুহূর্তে পাইলটরা আরও জোরালোভাবে আন্দাজ করতে পারে যে ফিউল অবশ্যই লিক হচ্ছে। তাদের কাছে মাত্র 25 মিনিটের ফিউল অবশিষ্ট ছিল, যা দিয়ে টারসিরা এয়ারপোর্টে যাওয়া সম্ভব না। এই সময়ে প্লেনের সাথে মেইনটেনেন্স মেম্বারদের মধ্যে যোগাযোগ হচ্ছিল। কিছুক্ষণ পরেই পাইলটদের আন্দাজ সঠিক প্রমাণিত হয়, কারণ কয়েক মিনিট পরে প্লেনের ডান পাখাতে আগুন লেগে যায়। এটা দেখে সমস্ত যাত্রীদের মধ্যে তখন ছড়িয়ে পড়েছিল ভয়াবহ আতঙ্ক। যারা এতক্ষণ শান্তিতে ঘুমাচ্ছিল তারা তখন চিরতরে ঘুমানোর ভয়ে চিৎকার করা শুরু করে দিয়েছিল। প্লেনে অবশিষ্ট ছিল মাত্র 4 টন জ্বালানি, আর শুধুমাত্র একটি ইঞ্জিন চালু ছিল। প্লেনটি এমন অবস্থাতে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। এই অবস্থাতে প্লেনটি ফ্লাই করাও সম্ভব না। অপরদিকে টারসিরা এয়ারপোর্টে এমার্জেন্সি অবস্থা জারি করা হয়। ফায়ার ফাইটার সহ অন্যান্য রেস্কিউ টিমকে পাঠানো হয় প্লেনটিকে উদ্ধার করার জন্য। প্লেন, যেটা কিনা এখনও টারসিরা এয়ারপোর্ট থেকে 200 কিলোমিটার দূরে ছিল, সেটাতে আর মাত্র 600 কেজির মতো ফুয়েল অবশিষ্ট ছিল। ইমাজিন করুন একবার এই সিচুয়েশনটা, কেমন পরিস্থিতি শুরু হয়েছে ভাবুন। অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। যেটা ভয় ছিল ঠিক সেটাই হয়। প্লেনটির একমাত্র ইঞ্জিন যেটা অবশিষ্ট ছিল, মানে প্লেনটির লেফট ইঞ্জিন, সেটাতেও আগুন লেগে যায়, আর প্লেনটি ইঞ্জিন ছাড়া আটলান্টিক মহাসাগরের উপরে গ্লাইডিং করতে থাকে। বিনা ইঞ্জিনে প্লেনটি হাওয়াতে গ্লাইড করা শুরু করে। দুটো ইঞ্জিন বন্ধ থাকার কারণে প্লেনের ভেতরের বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়ে যায়, আর বিমানের ভিতরে বিরাজ করে ঘুটঘুটে অন্ধকার। কিন্তু সৌভাগ্যবশত প্লেনের সামনে থাকা টারবাইন, যেটা কিনা বাতাসের কারণে ঘুরছিল, লাকিলি সেটা বাইরে বেরিয়ে আসে, আর সেটা দিয়ে ককপিটে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। এখনও টারসিরা এয়ারপোর্ট থেকে 120 কিলোমিটার দূরে ছিল বিমানটি। প্লেনটি তখন 30,000 ফুট নিচে চলে আসে, আর এই মুহূর্তে বাকি ডিস্টেন্স শুধুমাত্র গ্লাইডিং করেই যাওয়া লাগবে, কারণ ইঞ্জিন তো এখন বন্ধ। প্লেনের মধ্যে নেই কোনো আলো, যাত্রীদের মধ্যে চলছে পিন পতন নীরবতা। সবাই নিজের সৃষ্টিকর্তাকে ডাকছে। এমন অবস্থা যা কিনা বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে ওর্স্ট কেস যেটা হতে পারে সেটা হচ্ছে এই প্লেনটি যদি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে সেটা সমুদ্রে ল্যান্ড করবে। তবুও ক্রু মেম্বাররা প্যাসেঞ্জারদেরকে সেটার জন্য প্রস্তুত করতে থাকে। তবুও সমুদ্রে ল্যান্ড করা মোটেও কোনো ভালো সিদ্ধান্ত না, কারণ এতে অনেক যাত্রী ডুবে মারা যেতে পারে, আর কোনোভাবে যদি বেঁচে থাকে তাহলে সমুদ্রের অত্যধিক ঠান্ডার কারণে হাইপোথার্মিয়াতেই সবাই মারা যাবে। ইঞ্জিন ছাড়া একটা প্লেনকে গ্লাইড করা অনেক কঠিন কাজ, আর মাত্র 15 মিনিটের মধ্যে প্লেনটি মাটিতে আছড়ে পড়বে। এর মধ্যেই প্লেনটিকে হয় এয়ারপোর্টে ল্যান্ড করাতে হবে, নয়তো তা সমুদ্রে গিয়ে পড়বে। এখানে পাইলট ম্যানুয়াল স্টিক দিয়ে গ্লাইডিং নিয়ন্ত্রণ করা শুরু করে। প্লেনটি যখন এয়ারপোর্ট থেকে 15 কিলোমিটার দূরে ছিল
তখন প্লেনটির উচ্চতা ছিল 9000 ফুট, কিন্তু এমন দূরত্বে সাধারণত প্লেনের উচ্চতা হতে হয় 3000 ফুট। তাই পাইলট এখানে দারুণ এক সিদ্ধান্ত নেন, যেটা হচ্ছে প্লেনটিকে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করান, কিন্তু এতেও উচ্চতা হয় 5000 ফুট। এত উচ্চতা থেকে যদি ল্যান্ড করানো হয় তাহলে প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করবে। এজন্য পাইলট রানওয়ের সাথে সোজা করে প্লেনটিকে টার্ন করান, এতে দূরত্ব আরও বেড়ে যায় আর প্লেনটি আরও একটু নিচে নেমে আসে। এখন নর্মাল প্লেন ল্যান্ডিংয়ে কি হয় সেটা হচ্ছে তখন ফ্ল্যাপসগুলো খোলা হয় যাতে ড্র্যাগ ফোর্সের কারণে প্লেনের গতি কমিয়ে দেওয়া যায়, আর ইঞ্জিন থ্রাস্ট বাড়ানো হয় যাতে প্লেনের নাক বা সামনের অংশ কিছুটা উপরে উঠে যায়। এতে সহজে প্লেনটি নিচে নামানো সম্ভব হয়। কিন্তু এই প্লেনটিতে ইঞ্জিন থ্রাস্ট তো ছিলই না, আর ফ্ল্যাপসগুলোও খোলা যাচ্ছিল না, কারণ ইঞ্জিনে এবং ডানায় তো আগুনই লেগে গেছে। এজন্যই এটা নর্মাল ল্যান্ডিং থেকে অনেকটা বেশি বিপজ্জনক ছিল। প্লেনটি সজোরে রানওয়েতে ল্যান্ড করে। ল্যান্ড করার সাথে সাথেই 8টি টায়ার ব্লাস্ট হয়ে যায়। প্লেনটি থামানো অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে, কিন্তু ফাইনালি প্লেনটি থামে। প্লেনটি থামার সাথে সাথেই প্লেনের ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে যায়। সেটাও খুব সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করা হয় এবং শেষ পর্যন্ত এটা একটা সফল ল্যান্ডিং হয়। এভিয়েশন ইতিহাসের প্রথম এবং সর্বশেষ কোনো প্লেন যেটা কিনা বিনা ইঞ্জিনে সবচেয়ে বেশি গ্লাইডিং করেছে। যখন ফিউল লিকেজ নিয়ে ইনভেস্টিগেশন করা হয় তখন এইটা বেরিয়ে আসে, প্লেনটি যখন টরেন্টোতে ছিল তখন এর মধ্যে একটা ছোট পরিবর্তন করা হয়েছিল। ফিউল ট্যাঙ্কের একটা পার্ট অন্য প্লেন থেকে এনে লাগানো হয়। এই সামান্য একটা ভুলের কারণে প্লেনটিতে এত মারাত্মক অবস্থার সৃষ্টি হয়। এর ঠিক 1 বছর পরে ক্যাপ্টেন রবার্ট পিশে এবং পাইলট ডার্ক ডিজাগারকে সুপেরিয়র এয়ারম্যানশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম যদি এভিয়েশনের ভিডিও চান, অর্থাৎ মিস্ট্রিয়াস এভিয়েশন কেস স্টাডি এর ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে এটাও জানাতে পারেন আপনি কি নিয়ে ভিডিও চান, আপনার কোন বিষয়ে ইন্টারেস্ট রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অভিকর্ষ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনি বেল আইকনে ক্লিক করলে আমার নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন। আপনি যদি জানতে চান মালয়েশিয়ান ফ্লাইট MH370 কোথায় হারিয়ে গেছে, এত বছর পরেও কেন ফ্লাইটটিকে খুঁজে পাওয়া যায়নি, তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। ধন্যবাদ।